পার্থদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি। ওকে ওকে। ওকে। আজকে আমরা অনেক কি বলবো, আপনাদের 16 ইয়ার্স যতদিন ধরে আপনারা টেন্স পড়েছেন, এই টেন্স সম্পর্কে আলোচনা করব এবং দেখবেন যে টোটাল টেন্সটাকে আমরা কিভাবে একটা ভিন্ন উপায়ে প্রকাশ করতে পারি। এবং একদম প্রথম দিকের ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে কখনো কখনো দেখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা যায়, বাট তারপরেও আমরা রিডাকশনটা করি না। কেন করি না, আমরা এই জিনিসটা শিখবো। সো আমরা 8 to 10 মিনিট ওয়েট করি, 10টা বাজলে আমরা ক্লাস শুরু করবো। ওকে, এই মিন টাইমে কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, আমি শুনতেছি। হ্যালো দাদা, বলেন। ওই যে হাইপেনের যে ব্যবহারটা আপনি বলছিলেন, হুম, যে আপনার দুটো শব্দের ভিতরে একটা হাইপেন ব্যবহার করলে একটা অর্থ প্রকাশ করে, কিন্তু যখন আপনার তিনটে শব্দের ভিতরে ব্যবহার করব তখন বলছিলেন একটা জিনিসটা ভিন্ন। একসাথে পড়বেন। মনে করেন আপনি যদি এরকম বলতে চান, একটা উদাহরণ দিই, দাঁড়ান দেখেন। হ্যাঁ, তো দিব, ঠিক আছে, কিন্তু কখনোই টপিকের বাইরে যাবেন না, দেখবেন যে আমার কাছ থেকে উত্তর পাচ্ছেন, যদি আমি পারি আর কি, পারলে অবশ্যই দেবো। ধরে আমি যদি বলি যে এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টিং এন, সবাই আশা করতেছিল, ঠিক আছে। আপনি যদি বলেন অ্যান ইফেক্টিভ ইন পলিসি, এর অর্থ হচ্ছে সবাই একটা ভ্যাকসিন ছিল যেটা কিনা ইফেক্টিভ। এখন আপনি যদি বলেন যে আপনি এটাকে এইভাবে পড়বেন না, যে সবাই প্রত্যাশা করছিল একটা ভ্যাকসিন পলিসি যেটা কিনা কার্যকরী, তখন পুরোটা একসঙ্গে বলতে হবে যে প্রত্যেকেই আশা করতেছিল একটি কার্যকরী ভ্যাকসিন পলিসি। ওকে, যখন লাস্টের দিকে বসে কাউকে মডিফাই করেক্টিভ ভ্যাকসিন পলিসিটা এইভাবে লিখে যায় না, তখন ভেঙে ভেঙে লিখছে, ঠিক আছে। যেমন আপনারা অনেকে দেখেছেন যে শেষের দিকে বসলে কিন্তু নাও এ ডেজ আপনার ভেঙে ভেঙে বসে, বাট সামনের দিকে বসলে হয়ে বসে, একটু ঘাটলেই পাবেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ, পড়বেন, পড়লেই দেখবেন এই প্রশ্নগুলোর উত্তর হবে, প্রশ্ন রেইজও হবে আবার উত্তরও হবে। তো ক্লাসগুলো কেমন লাগছে আপনাদের? মোটামুটি ভালোই তো এনজয় করতেছি, এবং লেখার একটা বৈচিত্র্য আসছে। আগে যেভাবে লিখতাম এখন সেরকম আর লিখতে ইচ্ছে করে না, এখন আপনাদের নতুন ট্রেন্ড চলে আসছে লেখার ভিতরে। গুড। আপনি যদি, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি জানেন, আপনার আমরা যখন 15টা ক্লাস হয়ে যাওয়ার পর দেখবেন পত্রিকা থেকে পড়তেছি, আপনি দেখবেন যে সবকিছুকে আপনি এই ফ্রেজ, ক্লজ, টেন্স, এই কয়েকটা টার্মের মধ্যেই এক্সপ্লেইন করতে পারতেছেন, ঠিক আছে। আমার লেখার ভিতরে দাদা ভার্বোসিটিটা বেশি হয়ে যাচ্ছে। ভার্বোসিটি দূর করার জন্য প্রচুর পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আমরা যখন কি করি আমাদের লেখাতে, মানে পড়ার অভ্যাস থাকে না, তখন আমরা ইনফরমেশনটা প্রিসাইজলি উপস্থাপন করতে পারি না, ঠিক আছে।
যখন আমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করি তখনই আমরা ইনফরমেশনটাকে খুব প্রিসাইজলি প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? হ্যাঁ দাদা। এটা মাথায় রাখবেন সবসময়। আরে আজকে কোনো খেলা আছে নাকি? দাদা আমি তো বলতে পারবো না, অন্য কেউ যদি বলতে পারে। স্যার এরপরে খেলা 9 তারিখে, আর্জেন্টিনা 9 তারিখ। দাদা ক্লাস কি 10টায় হবে? হ্যালো ভাইয়া, কেউ গ্রুপ থেকে কি পিডিএফ ডাউনলোড করতে পারছেন? হ্যাঁ, ডাউনলোড তো করা যায়। গ্রুপের ভিডিওগুলো ডাউনলোড করেন না এখন, কারণ হচ্ছে কি ওইগুলো তো হচ্ছে মানে এখন দেখার জন্য দিয়ে রাখছি, ঠিক আছে? আপাতত আপনারা দেখবেন, হ্যাঁ। দেন হচ্ছে আমি আপনাকে এই উইকেন্ডে আমরা আজকে সহ 10টা ক্লাস হয়ে যাবে। আমরা 10টা ক্লাসের আপনাদের হচ্ছে দেব, কি বলে ওই যে গুগল ড্রাইভে আপলোড করে ওগুলার হচ্ছে ডাউনলোড লিংক দেবো, ঠিক আছে? দেন ওখান থেকে আপনি কি করে নেবেন, ফেসবুক থেকে তো কষ্ট করে ডাউনলোড করার দরকার নেই, ঠিক আছে? নিউজ পেপার যে ব্যাচটা খুলেছেন সেটার পোস্টটা তো আপনার আইডিতে পাচ্ছি না। কোনটা পাচ্ছেন না? নিউজ পেপারের ওটা হচ্ছে আপনি একটু ব্যাংক জব প্রিপারেশন যে পেজটা আছে ওটাই যাবেন, ওটাই গেলে পাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। দাদা বলেন। কোন একটা শব্দের আমি যখন ওয়েবসাইটে রিলেটেড ওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, দেওয়ার পর একটা শব্দ লিখলে অনেকগুলো শব্দ চলে আসতেছে। relatedword.org একটা ওয়েবসাইটে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আপনার ওইখানে যে তো অনেক ওয়ার্ড, এখন কোনটা সুইটেবল হবে এটা আমি বুঝতে পারতেছি না। তো এর থেকে কিভাবে আর কি বুঝতে পারবো যে কোনটা সুইটেবল হবে ওই লেখার ক্ষেত্রে? এটা হচ্ছে সুইটেবলের কোনো শেষ নাই, পড়তে 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 আপনি এটা বুঝবেন, ঠিক আছে? ওকে। মানে আমার রিডিং হ্যাবিটটা গ্রো করতে হবে। হ্যাঁ, রিডিং হ্যাবিটের উপর কোনো সলিউশন নেই ভাই। ওকে হ্যাঁ, ওকে। গত ক্লাসের একটা কোশ্চেন করবো। 10 হ্যাঁ, কে গত ক্লাসের একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলেন, শিওর।
কম্পারিজনের ওইখানে ওই যে দ্য ইকোনমি অফ বাংলাদেশ দ্যাট অফ হ্যাঁ। ইন্ডিয়া, ওখানে হ্যাজ বিন ছিল, হ্যাজ বিন অমিট করা যাইতো না? হ্যাজ বিন অমিট করলে যাবে না, কারণ হচ্ছে আপনি দুইটা ক্ষেত্রে সাবজেক্টটা ভিন্ন পেয়েছেন। তো সাবজেক্টটা ভিন্ন পেয়ে আপনি যখন দেখলেন মেইন ভার্বটা সেম, তখন আপনাকে মেইন ভার্বটা কেটে অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্ব তো অমিট করা সাবজেক্ট যাবে না। ভিন্ন হলো, ভার তো একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে আবার বলুন। হ্যালো, আপনি বলছেন ভার্ব তো একই। হ্যাঁ, ভার্ব তো একই বললাম। হ্যাঁ, আমি তো বললাম সাবজেক্টটা ভিন্ন কিন্তু মেইন ভার্বটা সেম। সেক্ষেত্রে মেইন ভার্বটা কেটে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। বুঝতে পারছি, ওই যে যেমন শি ডাজ, হি ডু, এরকম সেটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল, রাইট? হুম, ওকে। তো আমরা একটু বলি, শোনেন। যারা আমি পরে দিকে আমাদের ডিসকাউন্টে জয়েন করেছেন, ওরা হচ্ছে ক্লাসে 1 থেকে লেকচার সব দিয়ে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর রেগুলার তো ক্লাস হচ্ছেই। ওকে, তো আমরা আজকে মূলত টেন্স নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে কোথায় গিয়ে আপনি টেন্সটাতে আসলে আজীবন ভুল করে এসেছেন। আজকে আমরা ওই জায়গাটা নিয়ে একটু কাজ করব। এন্ড সি, দেখেন কোথায় ভুলটা করেছেন। প্রথমেই জানবেন এটা আসলে ভুল না, আসলে আমাদের একটু উচিত ছিল একটু ভিন্নভাবে পড়ানো। আই মিন কনফিউশন রেজ না হয়, তারপর আমাদের মনে রাখবেন টেন্স ইজ অফ বেসিক্যালি 2 টাইপস। একটা হচ্ছে রিয়েল টেন্স ভার্সেস আর একটা হচ্ছে, দুই প্রকার হয়ে থাকে, একটা রিয়েল টেন্স আর একটা হচ্ছে কি আনরিয়েল টেন্স। এখন এই আনরিয়েল টেন্সটা আবার কোন, এটাও আমি একটু ক্লিয়ার করে দিই। আনরিয়েলে গিয়ে মূলত আপনি এই যে আনরিয়েল কন্ডিশন পড়েছেন, অ্যাজ ইফ পড়েছেন, অ্যাজ দো পড়েছেন, তারপরে মডেলস এর কনসেপ্ট গুলা পড়েছেন, উইশ এর কনসেপ্ট গুলা পড়েছেন, ঠিক আছে? এই বিভিন্ন ধরনের টার্ম গুলা পড়তেন, এগুলো সব অফ দা ওয়ার্ল্ড অফ আনরিয়েল টেন্স, অফ আনরিয়েল টেন্স, ঠিক আছে? ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে একজন বলছে মিটিং আইডি কেমনটা লাগে, দেখেন তো। আমি বুঝি না রে, এদেরকে নিয়ে বিপদ। তো এই হলো আপনার আনরিয়েল কন্ডিশনের এগুলো, ঠিক আছে? এখন রিয়েল টেন্স কোনটা? এই রিয়েল টেন্সে গিয়ে মূলত আপনি এই যেগুলো পড়েছেন হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এগুলো পড়েছেন। তো মূলত আমরা টেন্স বলতে এইটাকেই বুঝে থাকি, ঠিক আছে, যে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, তারপর হচ্ছে গিয়ে ফিউচার টেন্স, এগুলো আমরা জেনে থাকি। এখন হোয়াট অ্যাবাউট দিস টেন্সেস, এগুলো আসলে কিরকম একটু জানা যাক। হ্যাঁ, এই টেন্স গুলো হচ্ছে বেসিক্যালি আপনার প্রত্যেকটা টেন্সই 4 ভাগে বিভক্ত, ঠিক আছে? কি কি বিভক্ত আমি একটু দেখি পারি কিনা, চলেন দেখা যাক। 4 ভাগে বিভক্ত হলো কোথায় কোথায়? একটা হচ্ছে ইনডেফিনিট, আমি শর্টকাট করে লিখছি। একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বিভিন্ন বইয়েদেরকে বিভিন্ন নামে ডাকে, এটা একটা প্রবলেম। যেমন কন্টিনিউয়াসটাকে অনেকে দেখবেন সিম্পল কন্টিনিউয়াস বলে। কেন বলে আমি একটু বুঝিয়ে দিই। বিকজ টেন্স ক্লাসিফিকেশনে উই হ্যাভ 2 টাইপস অফ টেন্স, মানে কন্টিনিউয়াস ইজ অফ 2 টাইপস, 2 প্রকারের কন্টিনিউয়াস হয়। একটা হচ্ছে সিম্পলি কন্টিনিউয়াস, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট ভাবে কন্টিনিউয়াস। ওকে, তো এগুলো কি হয় না হয় এগুলো পরে আমরা শিখবো, সমস্যা নেই। এখন একটা জিনিস বলি, রাইটিং ক্লাসে গিয়ে আপনাকে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাবজেক্টটা হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এগুলো কিন্তু আমরা বকবক করি না, আমাদের টেন্সে আলোচনাটা একেবারেই ভিন্ন হয়, ঠিক আছে? তো সেটা কিরকম আমরা দেখে আসেন। প্রথমেই আমরা ডিসকাস করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো যখন আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্য ইনস্ট্যান্ট অ্যান্সার ইজ দ্যাট, যে কোনো শব্দের কোনো বাক্যের মধ্যে জেনারেলি ইউজুয়ালি এগুলো থাকলে এটা ইনডেফিনিট টেন্স। বাট এটা আসলে এটা একটা ভেরি লিমিটেড এডিশন অফ দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, খুবই সংকীর্ণ সংজ্ঞা। বৌদি নবনীতা কি করে?
আচ্ছা একা রাখেন না, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখন দেখেন এই সংজ্ঞাগুলো আসলে আমাদের মধ্যে সবসময় একটা হোয়াট টু সে কনফিউশন রেখেই যায় যে আসলে এটা কি হবে। ঠিক আছে, এই জন্য আমরা বলি একটু ভিন্নভাবে শেখা যেতে পারে। ইনডেফিনিট কি? ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্ট। ঠিক আছে, ইনডেফিনিট মানে যদি অনির্দিষ্ট হয়, টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। টেন্স মানে হলো হোয়াট এভার উই আর ডিসকাসিং ইজ অল অ্যাবাউট টাইম। তো যেই টেন্সের টাইমটা অনির্দিষ্ট সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। তো আমরা লিখে রাখবো যে এই টেন্স এর সময়টি অনির্দিষ্ট, আমরা লিখে রাখলাম। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আই usually leave my bed at 6:30 AM. দেখেন এটা দিয়ে না আসলে কোনো নির্দিষ্ট কোনো সময় বোঝাচ্ছে না। আপনি বলতে রোম আপনি কি বলেন ভাই, এখানে at 6:30 PM লেখা আছে, তারপরে বলতেছেন সময় নাই। কারণটা হচ্ছে কি জানেন, এটা আসলে ডিরেক্টলি আপনার এই বেড থেকে 6:30 উঠে এটা বোঝাচ্ছে না। এটা ইন এ সেন্স বোঝাচ্ছে কি জানেন, এটা বোঝাচ্ছে হচ্ছে আপনাকে বেসিক্যালি যে ভাই আমার সকাল 6:30 ঘুম থেকে উঠার একটা কি বলবো অভ্যাস আছে। কি বললাম বুঝতে পেরেছেন সবাই? একটু বলেন তো প্লিজ। জি ভাইয়া। জি দাদা বুঝতে পারছি। এটা বোঝাচ্ছে যে আমার সকাল 6:30 ঘুম থেকে উঠার অভ্যাস আছে। এটা কিন্তু আবার ইন এ সেন্স ডিরেক্টলি কোনো অ্যাকশনকে বোঝায় না। খেয়াল করে দেখেন, এটা কিন্তু বিছানা ছাড়তেছেন এটাকে বোঝাচ্ছে না, বিছানা ছাড়ার হ্যাবিটটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে এটা কি করে, যে আমরা বলবো যে এটি, আমরা লিখবো ইট ডাজ নট গিভ এনি সেন্স অফ অ্যাকশন। এটা ডিরেক্টলি কোনো অ্যাকশনের সেন্স দেয় না, রেদার বরং সে কি করে, ইট 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 এন্ডেভার্স মানে চেষ্টা করে। ঠিক আছে, কিসের প্রচেষ্টা করে? টু গিভ এ কগনিজেন্স মানে জ্ঞাত হওয়া, টু গিভ এ কগনিজেন্স বা সেন্স অফ হ্যাবিট। ঠিক আছে, হ্যাবিট বা এনি কাইন্ড অফ ইভেন্ট বা এনি কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট মিনিং এরকম বোঝায়। যেমন আমার সকাল 6:30 ঘুম ছাড়ার অভ্যাস আছে, এটা কিন্তু কোনো আপনার কি বলে কোনো কাজকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে একটা হ্যাবিটকে বোঝাচ্ছে। সো এই টেন্সের সময় যেমন একদিকে অনির্দিষ্ট, অ্যাকর্ডিংলি আপনি মনে রাখবেন যে এই টেন্সের আপনার হচ্ছে গিয়ে ডিরেক্ট মিনিং দেওয়ার চাইতে একটু ইনডিরেক্ট, একটু রাউন্ড অ্যাবাউট, একটু কনভলিউটেড মিনিং দেওয়ার প্রতি একটা প্রেম ভালোবাসা আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এই হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন যে সায়েন্টিফিক ইনফরমেশন, পুরো ক্লাসটা মন দিয়ে করবেন, দেখবেন যে আপনি একটা জিনিস শিখে যেতে পারবেন। প্রস্তুতিক আলোচনাগুলো মনে হবে খুব ইজি, যখন এটাকে আমি একসাথে নিয়ে প্রয়োগ করব তখনই দেখবেন যে ওয়াও এটা তো অনেক সুন্দর কাজ করছে। ঠিক আছে, সায়েন্টিফিক ইনফরমেশন, যেই সায়েন্টিফিক ইনফরমেশনটা এখনো ট্রু সেটা আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন। এই যেমন দেখেন ইন 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 13th century, ঠিক আছে, আমরা লিখলাম scientists said that the earth was flat, মনে করেন বললাম। তো এখন ডিরেক্ট নারেশন ইনডিরেক্ট নারেশন নিয়ম অনুসারে কিন্তু এটা আসলে প্যাসিভ পাস্ট হবে সেটা আমরা জানি, কিন্তু এখানে আরেকটা রিজন আছে, এই জিনিসটা কিন্তু রং ইনফরমেশন। ঠিক আছে, তো আমি যদি এখন একই বাক্য একটু ঘুরে লিখি যে ইন 14th century, ঠিক আছে, কমা দিয়ে বললাম সায়েন্টিস্ট ক্লেইম দ্যাট দ্য আর্থ ইজ ওভাল, গোলাকার। এই যে আমি কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখলাম। এবং এখানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন মনে রাখবেন শুধু আর্থ মানে হচ্ছে মাটি, শুধু আর্থ মানে হলো সয়েল। ঠিক আছে, আর দা আর্থ মানে হচ্ছে আপনার এই যে দুনিয়া। ঠিক আছে, খাঁটি বাংলায় বললাম, ওকে, দুনিয়া। এটা দয়া করে মাথায় রাখবে, এটা আমরা ভুলবো না। ঠিক আছে,
তো এখন দেখেন এই জায়গাতে এসে আমার একটু জ্বর শরীরটা, আর গতকালকে প্রোগ্রাম ছিল যে খুব বিপদে পড়ে গেছি প্রোগ্রাম করে এসে। তো এখন এটা মাথায় রাখবেন, যেই সায়েন্টিফিক তথ্যটা এখনো সত্যি সেটা প্রেজেন্টেই হচ্ছে, বা যেটা সত্যি না সেটা কিন্তু পাস্টে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে আপনার হয়ে যাবে, এর বেশি আপনার মাথা নষ্ট করার দরকার নাই রাইটিং এর জন্য। কারণ রাইটিং এর মূল টেন্সটা শুরু হয় হচ্ছে আপনার কি বলে আপনার এটাকে হচ্ছে পাস্ট টেন্সে গিয়ে। এখন আমরা দেখব যে দ্য সেন্স অফ কন্টিনিউয়াস, আমরা এখন যেটা শিখবো সেটা হলো দ্য সেন্স অফ কন্টিনিউয়াস। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বেসিক্যালি দুই প্রকারের হয়ে থাকে। এই যে আমি লিখলাম, ঠিক আছে, বাংলা আসতেছে কেন, কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে লিখলাম কি প্রেজেন্ট টেন্স। আচ্ছা, লেটস সি। তো এই কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টের এটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে গিয়ে কি ভাই সিম্পল কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে, সবাই ভিডিওটা অফ রাখেন, সুপ্রিয় মল্লিক, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই দুইটা টেন্সের স্পেশালিটিটা কি আমি একটু বলি, শোনেন। এই দুটো টেন্সের একটা মিল আছে, মিলটা কি ভালো করে বুঝবেন। আমি একটু লিখে দিই, আমি লিখে দিচ্ছি যে বোথ ইন্ডিকেট, উভয় অডিও অফ রাখবেন, অডিও বোথ ইন্ডিকেট, দুইটাই কি বুঝাবে, দ্যাট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস, মানে ঘটতেছে। দুইটাই কি বুঝাচ্ছে, যে অ্যাকশনটা ঘটতেছে। ঠিক আছে, দুইটাই বুঝাবে যে বোথ ইন্ডিকেট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস। এই যে সুপ্রিয় মল্লিক সুন্দর করে বুদাম গায়ে বসে ক্লাস করতেছেন, স্ক্রিনে দাগাচ্ছেন, কেমনটা লাগে এখন বলেন দেখি। আমি কিন্তু এই জিনিসটা মনে বরদাস্ত করতে পারি না, আপনারা জানেন। ঠিক আছে, আমি বুঝি না, মানে সিরিয়াস সময় আপনাদের এত বেশি কিউরিয়াসিটি, এত বেশি এক্সপ্লোর করার প্রয়োজন হয়ে পড়ে কেন রে ভাই, কি দরকার? হ্যাঁ, ফারজানা আফরিন ভিডিও অফ রাখেন, এর ভিডিও যারা অনেক গ্রাম থেকে ক্লাস করতেছে ওদের জন্য সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এগুলো প্যাথেটিক, এগুলো আপনারা বুঝেন না কেন? এগুলো নিজে দেখতে বুঝতে হবে ভাই, যে আমি আমার সময়টাকে আমি 200-300 লোকের সামনে বসে পড়তেছি, সো আই উইল বি ম্যাচিউর এনাফ। ঠিক আছে, বোথ ইন্ডিকেট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস, দুইটাই কি বুঝাবে, যে অ্যাকশনটা ঘটতেছে। কিন্তু প্রবলেমটা কোথায় হবে, বাট কিন্তু দা লেটার ওয়ান, পরেরটা, ঠিক আছে, এখানে লেটার বানানটা হচ্ছে LATTER, লেটার ওয়ান পরবর্তীটা মানে পারফেক্ট কন্টিনিউয়াসটা, ঠিক আছে, হ্যাজ এ ক্যাপাসিটি, তার একটা ক্ষমতা আছে। কিসের ক্ষমতা আছে? অফ অফারিং অ্যাবস্ট্রাক্ট মিনিং, একটু ভিন্ন মিনিং দেওয়ার মতো ক্ষমতা আছে। তো সেটা কি, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, প্রথমেই জানলাম দুইটাই কি বুঝাচ্ছে, যে অ্যাকশনটা ঘটতেছে। যেমন আমি বললাম যে আই অ্যাম প্লেইং নাও, কিংবা নাও না দিলেও হবে, বা আপনি অ্যাট দিস মোমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেগুলো মুখস্থ করে আসছেন, নাও থাকলে এটা হয় সেটা হয়। ঠিক আছে, কিংবা আপনি যদি বলেন যে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours মনে করেন। এখন একটা জিনিস ভালো করে বুঝেন, যে জিনিসগুলো বইয়ে ডিসকাশন করা হয় না সাধারণত, ঠিক আছে, এটা আমি লিখেও বুঝাতে পারবো, এটা শুধুমাত্র আমি আলোচনা করে বুঝাতে পারবো, এটা ভার্বাল কমিউনিকেশনের প্রয়োজন হয় আমাদের। যখন বললেন আই এম প্লেইং নাও বা আই এম জাস্ট প্লেইং, এটা বলতে পারেন, যেটাই বললেন, এটা মিন করতেছে এই যে এখন আমার ঘড়িতে 10টা 14 বাজে, আপনি এখন খেলতেছেন, এর বাইরে আর কিছুই বুঝায় না। মানে এটা শুধুই লিটারাল মিনিংটা দেয়, যে ভাই এই যে এখন 10টা 14 বাজে, আমি খেলতেছি ভাই, ঠিক আছে, শেষ, এর আর কোনো মিনিং নাই। কিন্তু যখনই বলবেন আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, এর মানে হচ্ছে এই যে এখন 10টা 15 বাজে না, তার মানে 8টা 15 থেকে 10টা 15 2 ঘন্টা হয়েছে আপনি খেলতেছেন, এখনো খেলতেছেন এবং খেলতেছেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা গেল, তাহলে এটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি বলতে পারেন শুন ভাই, মনে করেন আমি বললাম ফর এক্সাম্পল যে আই হ্যাভ বিন প্লেইং ওয়েল, ঠিক আছে, এখন ধরেন আমি বললাম যে শুন ভাই, আমরা তো অনেক সময় ভাই এই সময়টা ইউজ না করেও আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। তুই আই হ্যাভ বিন প্লেইং ওয়েল,
আমি সময় দেই নেই। এখানে কিন্তু ফর 2 আওয়ার্স, তারপর সিন্স মর্নিং, অনেক কিছু হতে পারে, সেটা আমাদের ফ্যাক্টর না। এই এখন আমি বললাম আই হ্যাভ বিন প্লেইং ওয়েল, আর কিছুই বললাম না। এইটার মিনিং কিন্তু ভাই অনেক কিছু হইতে পারে। এটা আক্ষরিক অর্থে মিনিং দিবে তা কিন্তু না। ইট হ্যাজ গট ডিফারেন্ট টাইপস অফ আন্ডারস্ট্যান্ডিং। কি হতে পারে, যেমন ধরেন আমি আমি বললাম যে কিরে তুই তো আজকে বাংলাদেশে খেলা দেখতে গেছোস, এখন কই? আপনি বললেন ভাই আমি তো মাঠে আছি, খেলা দেখতেছি। তাই আমি বললাম কিরে বাংলাদেশ কেমন খেলতেছে? আপনি বললেন ভাই বাংলাদেশ হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল। মনে করে আপনি আমাকে বললেন, ঠিক আছে, যে বাংলাদেশ হ্যাজ বিন প্লেইং ওয়েল। এইটার দ্বারা কিন্তু আপনি আসলে বুঝাইতেছেন এই যে মাঠে আছেন, খেলা দেখতেছেন, অনেকক্ষণ ধরে বাংলাদেশ ভালোই খেলতেছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এখন ধরেন আমি যদি বললাম যে আচ্ছা তামিম কেমন খেলতেছে স্যার একটু বলতে আমারে, আপনি বলবেন ভাই তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল। তামিমও ভাই ভালোই খেলতেছে, সেই পিড়াইতেছে ভাই। তারপরে তামিম অনেকক্ষণ ধরে পিচে আছে এবং ব্যাটিং করতেছে, খুব ভালো ব্যাটিং করতেছে। এখন ধরেন এই কথাটা একটু অ্যাবস্ট্রাক্ট মিনিং কি হতে পারে দেখেন। আমি বললাম যে কিরে তামিম ইকবাল রে এইবার টিমে নিল কি লিগে রে ভাই, কত একটু আমারে। আপনি বলেন আরে ভাই কি বলেন, তামিম টিমে নিব না মানে কি? তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল, তামিম তো ভালো খেলতেছে। এর মানে কিন্তু এই না তামিম ইকবাল এই যে 10টা 17 বাজে 2 ঘন্টা ধরে ভালো খেলতেছে, এরকম কিন্তু বোঝার নাই। এটা বুঝাচ্ছেন কি তামিম ইকবালের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটা ভালো। কি বলছে বুঝতে পারছেন? চিরদা। হ্যাঁ, তার জি মানে স্যার। এই হ্যাজ বিন প্লেইং ওয়েল যে বললেন, এটা কিন্তু আক্ষরিকভাবে সময় দিয়েও সেন্স দিতে পারে, আবার চাইলে একটা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত মিনিং দিতে পারে। ঠিক আছে, আমি মনে করি বললাম আচ্ছা ইটালি এবার বিশ্বকাপে চান্স পেল না কে? আমি বললাম আর ইটালি হ্যাজ নট বিন প্লেইং ওয়েল। এর মানে কি ইতালি অনেকক্ষণ ধরে খেলতেছে খারাপ, এটা না। এর মানে হচ্ছে সাম্প্রতিক সময়ে ইটালির পারফরমেন্স ভালো না খুব একটা। বাট বুঝতে পারলাম সবাই আমরা? ইয়েস অর নো প্লিজ দ্রুত। জি স্যার। থ্যাংক ইউ। ইয়েস। আমি বললাম যে কি অবস্থা ভাই, আপনি কাতারে গেছেন, ইটালি কেমন খেলতেছে? আর কোয়েন না ভাই, ইটালি হ্যাজ নট বিন প্লেইং ওয়েল, ইটালি ভালো খেলতেছে না। এর মানে কি আপনি ম্যাচে আছেন, খেলা দেখতেছেন, ইটালি খুব ভালো খেলতেছে না। তার মানে এই জিনিসগুলো কিন্তু কোথাও 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 আক্ষরিক মিনিং অফার করে, কোথাও কোথাও একটু ডিফারেন্ট মিনিং অফার করে। এটা অনেক রকম সেন্স আছে। সো এই বিষয়গুলো আমাদের সবাইকে কি করতে হবে, মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? এবং এগুলো আসলে আক্ষরিক মানে ডিসকাশন ভার্বাল ভাবে না করলে বোঝানোটা কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো কিন্তু প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সের কোনো ক্যাপাসিটি নাই, ও শুধু এইটুকুই বুঝায় এই যে এখন 10টা 18 বাজে, ও এখন ভালো খেলতেছে, এইটুকুই বুঝাতে পারে, আর কিছুই বুঝাতে পারে না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হচ্ছে এখানে যে ও অনেকগুলো সেন্স নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি কি বুঝে গেলাম? আমরা বুঝে গেলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, আমরা বুঝে গেলাম সিম্পল কন্টিনিউয়াস প্রেজেন্ট কোনটা এবং পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা। রাইটিং আমাদের এইভাবে শিখতে হবে টেন্সটাকে। এই দুইটা টেন্সের মধ্যে গিয়ে আমাদের কিন্তু আর একটা টেন্স এখানে বাদ পড়ে গেল, সেটা কি বলেন তো, কে একটু মনে করেন? পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে ডিফিকাল্ট টেন্স আমাদের স্টুডেন্টসদের জন্য। কেন ডিফিকাল্ট আমি একটু বলি। যখনই জিজ্ঞেস করি যে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি, তখন ওরা বলে, সবাই বলে যে ভাই কোনো কাজ এই মাত্র করা হয়েছে বাট যার ফলাফল এখনো বিদ্যমান আছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমরা বলি আচ্ছা এটা কথা হলো একটা যে ফলাফল বিদ্যমান আছে। কয় ভাই মনে করেন আমি ভাত খেয়েছি, আমার পেটটা ভরা ভরা আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, ওটা আপনি প্রেজেন্ট পারফেক্টে না লিখে কেন পাস্ট টেন্সে লিখেন? তখন ওরা বলে ভাই এটা তো অনেক আগের কথা। তখন আমি বলি কেন ভাই, ফলাফল তো এখনো বিদ্যমান, আমরা স্বাধীন আছি। তখন কিন্তু একটা কনফিউশন রাইজ হয় যে আসলে জিনিসটা কোত্থেকে আমদানি হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি বুকে হাত থেকে বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স জীবনে কি প্রেজেন্টের কোনো অ্যাকশন বোঝায়? সত্যি করে বলেন তো বুদ্ধি করে। না দাদা। এটা কোনোদিন বোঝায় না। তাই এটা প্রথমে লিখে নিব আমরা কি করে, যে ইট নেভার গিভস এনি সেন্স অফ প্রেজেন্ট। ও জিন্দেগি তো, আই রিপিট, ইট নেভার গিভস এনি সেন্স অফ প্রেজেন্ট, ঠিক আছে? ও কি করে, আমরা লিখব বেসিক্যালি ইট ওয়াজ ডিরাইভ, এটাকে সৃষ্টি করা হয়েছিল
from the sense of past tense. এটা মূলত বানানো হয়েছে past tense থেকে। তো past tense থেকে বানাইছে সেটা তো আমি বুঝলাম, কিন্তু কথা হইলো ওই past tense থেকে বানাইলো কিভাবে? মূলত যখন past tense এ গিয়ে আমরা সিকোয়েন্স অফ past tense পড়ছিলাম, এই তখন আমাদের প্রয়োজনের তাগিদে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসতে হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে আমাকে সিকোয়েন্স অফ past tense বুঝতে হবে, ঠিক আছে? So it was derived from the sense of past tense না বলে আমরা বলবো সিকোয়েন্স অফ past tense। এটাকে সিকোয়েন্স অফ, একজন কি বলেছেন ক্লাস কি 1 ঘন্টা? ভাই ক্লাস 40 মিনিট হয়, ক্লাস মধ্যে মধ্যে 1.5 ঘন্টা হয়, ঠিক আছে? মন দিয়ে পড়েন, ওকে? সো দ্য সেন্স অফ সিকোয়েন্স অফ past tense। এখন তো আমাদের কি জানতে হবে? সিকোয়েন্স অফ past tense জানতে হবে। এখন সিকোয়েন্স অফ past tense জানলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটাকে বানাইতে পারবো। এই জন্য আমরা এখন সিকোয়েন্স অফ past tense পড়বো। সো এই টেন্সটা আমরা পরে আলোচনায় আসবো, ঠিক আছে? তো আসেন আমরা দেখি, ঠিক আছে? তাহলে দাদা একটা কথা বলা যাবে? হ্যাঁ বলেন, শিওর। প্রতিদিন কি ক্লাস আমার 10টা থেকে শুরু হবে? এগুলো তো আমাদের পোস্টেই সব বলা ছিল। ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, আপনার হচ্ছে রাত 10টা বাজে ক্লাস। তো গতকালে ক্লাসটা কেন ক্যান্সেল হয়েছিল আমি পোস্ট করেছিলাম যে একটা ফ্যামিলি প্রোগ্রামের জন্য মঙ্গলবারে ক্লাসটা নিতে পারি নাই, এই কারণে আজকে ক্লাসটা নিচ্ছি। গতকাল আমি একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে? পোস্টে সব বলা ছিল ভাই। আমি ওগুলো তো আমি আজকেই ফার্স্ট এসেছি আপনার ক্লাসে। আপনি কোন একটা পোস্ট দেখে এসেছেন নিশ্চয়ই, যে কোন একটা পোস্ট দেখে এসেছেন আপনি, বলেন তো বুদ্ধি করে একটু। আমি শুধু টাকা পেমেন্ট আর যে আপনার আজকে এইটা দেখলাম, যে আমি আসলে ব্যস্ত থাকি তো দাদা, ওই টিউশনি করি, লাইব্রেরিতে চলাফেরা করি, তো এই জন্য সবাই ব্যস্ত এখানে, সবাই ব্যস্ত এখানে, যারা ক্লাস করতেছে সবাই ব্যস্ত, ঠিক আছে? আপনি টিউশনি করছেন, চাকরি করছেন, লাইব্রেরিতে সময় দিচ্ছেন, সবাই ব্যস্ত, ওকে? বাট ওই মানে ব্যস্ততা দেখিয়ে আমাদের কোনো লাভ নেই, সবাই ব্যস্ত আমরা। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি জিনিসটা প্রপার ইনফরমেশন রাখবো, ঠিক আছে? আমি কখনোই কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো কিছু জিজ্ঞেস করলে, মানে আমাদের ব্যাচের কোনো বিজ্ঞাপনে যে ইনবক্সে আসেন, আমি সবসময় বলি সবকিছু পোস্টে বলা আছে। তো ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক আছে? কোনো কারণে যদি ক্লাস আপনার একটা ক্লাস পিছিয়ে যায়, সেটা পরের দিন আমরা কভার করে দিই, ঠিক আছে? এই হচ্ছে কথা। দাদা 10টার ক্লাস 11টা ক্লাস এখন থেকে একসঙ্গে নেওয়া হবে? মূলত আমরা 11টার ব্যাচে হচ্ছে আপনার 5টা ক্লাস নিয়ে, ব্যাচ না বেসিক্যালি যারা একটু পরে জয়েন করেছিল ওদেরকে বললাম প্রথম 5টা ক্লাস আমরা রিভিউ করাবো, ঠিক আছে? তো ওই একই লিংকে আমাদের ক্লাসটা হয়, ঠিক আছে? একই লিংকে, ওকে? মানে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে দেন আমরা হচ্ছে মানে আজকে ক্লাস 3 রিভিউটা আমরা শুরু করব, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন সিকোয়েন্স অফ পাস্ট টেন্সে আমরা আসি। এখন একটা জিনিস শিখেন, যে কোনো কিছু সিকোয়েন্স হতে গেলে সেখানে কিন্তু একটা অ্যাকশন দিয়ে আপনি কিন্তু পারবেন না। সিকোয়েন্স মানেই সেখানে ইউ ক্যান সে দ্যাট একাধিক অ্যাকশন থাকতে হবে, ঠিক আছে? সিকোয়েন্স মানেই একাধিক অ্যাকশন থাকতে হবে, একাধিক অ্যাকশন না থাকলে কখনো সিকোয়েন্স অফ টেন্স হয় না, ঠিক আছে? একজন কি বলেছেন, লাস্ট ক্লাসটি মাথার উপর দিয়ে গেল। আপনি 1 নম্বর ক্লাস থেকে দেখবেন, আপনি হঠাৎ করে একটা ক্লাসের ভিতরে ঢুকলে আপনি কিন্তু বুঝবেন না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্লাস এখানে কানেক্ট করা। আমি কোনোদিন নতুন টপিক দিয়ে পড়াই না, আমি প্রথম ক্লাস থেকে ধরে একেবারে টানা 30 ক্লাস পর্যন্ত টানি, ঠিক আছে? সো এই ধরনের বাচ্চা বয়সের কথাগুলো বাদ দিবেন, যে লাস্ট ক্লাসটা মাথার উপর দিয়ে গেল, ঠিক আছে? লাস্ট ক্লাসে মাথার উপর দিয়ে গিয়েছে কারণ ওইখানে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, 3টা ক্লজের কনসেপ্টকে প্রয়োগ করা হয়েছে, যেই কারণে আমি জানি কোন পার্টটা বুঝেন নাই, আপনি লাস্টে গিয়ে হজবরল করে ফেলছেন। তাহলে ওই আগের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, দেখলে আপনি পারবেন, ঠিক আছে? ওকে, কারণ এখানে তো রকেট সায়েন্স পড়ানো হচ্ছে না, এখানে খুব নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে আপনাকে, ঠিক আছে? তো এখন দেখেন সিকোয়েন্স অফ টেন্স, পাস্ট টেন্স। এখন সিকোয়েন্স মানে আমাদের কমপক্ষে 2টা অ্যাকশন লাগবে, 2 এর অধিক হলে কোনো সমস্যা নেই, বাট কমপক্ষে 2টা অ্যাকশন লাগবে। এই জন্যই আমরা 2টা অ্যাকশনকে নামকরণ করব। আমি ক্লাসে অ্যাকশন 01 আর একটা হচ্ছে অ্যাকশন 02, এই নামকরণ করলাম, অ্যাকশন 01, অ্যাকশন 02। আচ্ছা, এখন এই অ্যাকশন 01 এবং অ্যাকশন 02 তে আমি 2টা অ্যাকশন আপনাকে দেখাবো। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে
ইউ কল্ড মি, একটা বাক্য লিখলাম। আরটা কি লিখলাম? আই লেফট ইন্ডিয়া, আমি যখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ছাড়লাম। আচ্ছা, ধরেন এই দুইটা অ্যাকশন ঘটছে, হ্যাঁ। এখন আমি যদি বলি এই দুইটা অ্যাকশন কি হতে পারে, হতে পারে যে দুইটা অ্যাকশন একই সময়ে ঘটেছে। আই রিপিট, হতে পারে দুটো অ্যাকশন একই সময়ে ঘটেছে। যদি দুইটা অ্যাকশন একই সময়ে ঘটে বোঝায় তাহলে কি হবে? এই দেখেন আমি লিখলাম যে ইফ বোথ অ্যাকশন টুক প্লেস, ঠিক আছে, at the same time, যদি দুইটা জিনিস একই সময়ে ঘটলো বোঝায় তাহলে কমা দিয়ে আপনি লিখবেন, কি লিখবেন জানেন, একটু দাঁড়ান, অ্যাকশনস হবে, আপনি কমা দিয়ে লিখবেন যে এটা কি হলো, অ্যাকশনটা এস হয়ে গেল। ভাই ওদের গাড়ি ছাড়ছে। If both action took place at the same time, both will be expressed, ঠিক আছে, using past indefinite tense. যদি অতীতকালে দুইটা কাজ একই সময়ে ঘটে বোঝায় তাহলে দুইটাকেই প্রকাশ করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। এখন আমি যদি বলি দুইটাকে তো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করব, সেটা নয় বুঝলাম, কিন্তু কেমনে প্রকাশ করব সেটা কি হতে পারে দেখেন। একটা হতে পারে এরকম যে ইউ, আমি মনে করেন লিখলাম যে ইউ কল্ড মি ফুল স্টপ at the same time I left India, আমি তখন ইন্ডিয়া ছাড়লাম। এটা একটা হতে পারে, কিন্তু এক্ষেত্রে কি করা হয়েছে, দুইটা বাক্যকেই আমরা ইনডিফিনিট বলছি, সিম্পল সেন্টেন্সে লিখেছি। সিম্পল সেন্টেন্স ভালো করে ব্যাপারটা বুঝেন, একটা শেষ করে আর একটা ফুল স্টপ দিয়ে আমরা শুরু করেছি, হয়ে গেল। আপনি যদি বলেন যে না আমি দুইটাকে কিসে প্রকাশ করব, আমি দুটাকে প্রকাশ করব হচ্ছে পাস্ট টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্স, সেটাও কিন্তু পারবো। কিরকম করে? এই দেখেন, ইউ কল্ড মি ফুল স্টপ at the same time, I left India। এখানে কি হলো, দুইটা কম্পাউন্ড সেন্টেন্সে প্রকাশ হলো। এখন আপনি যদি বলেন যে না সুমন ভাই আমি এটাকে ইসে প্রকাশ করবো, কি বলে, আমি হচ্ছে এটাকে প্রকাশ করবো আপনার কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে কি লিখবো, when you called me, I left India। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু খেয়াল করতেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই মিনিং এক, সবকিছুই এক, কিন্তু দুইটা অ্যাকশনকেই আপনি কিন্তু প্রকাশ করতে পারছেন তিনটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? একটু বলেন তো। জি বুঝতে পারছি। জি স্যার। এখন আপনি দুইটা সিকোয়েন্স বা দুইটা অ্যাকশন থাকলে একইভাবে যে কোনো ক্ষেত্রেই যে কোনো স্ট্রাকচার ইউজ করতে পারেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, যেটা ভালো লাগে আপনি ইউজ করবেন। তো আপনারা অনেকে মনে করেন কমপ্লেক্স মানে বড় বাক্য, খেয়াল করে দেখেন এই তিনটা বাক্যের মধ্যে সবচেয়ে ছোট বাক্য কিন্তু কমপ্লেক্সটাই, দেখছেন। এখন যদি এমন হয় যে এই জিনিসটা আমার ঠিক আছে, এখন যদি এমন হয় যে না অ্যাকশন 1 অ্যাকশন 2, কিন্তু সেখানে কি হলো, একটা অ্যাকশন ঘটলো যে ইউ কল মি, আর একটা অ্যাকশন ঘটতে ছিল, এই দেখেন আই ওয়াজ স্লিপিং লিখলাম মনে করেন। এই যে এখানে কিন্তু তাহলে কি বলবো, ইফ বোথ অ্যাকশন টুক প্লেস এট দ্য সেম টাইম, এখানে কি হবে, বোথ উইল বি এক্সপ্রেসড ইউজিং পাস্ট টেন্স, না এটা বলা যাবে না। আপনি বলবেন যে and sorry মারে মা, সরি ভাই, এটা বুঝি নাই। এটা বুঝাচ্ছি, দাঁড়ান, সমস্যা এখনো বোঝানো হয়নি তো। তো আমি বললাম ই বোথ অ্যাকশন টুক প্লেস এট দ্য সেম টাইম and ব্র্যাকেট দিয়ে লিখলাম ওয়ান টুক প্লেস, একটা ঘটলো, while the other was taking place,
বললাম কি একই সঙ্গে দুইটা কাজ ঘটলো, যেখানে একটা ঘটলো আর একটা ঘটতেছিল, ঠিক আছে? তাহলে কি লিখবো সেক্ষেত্রে? কি হবে ইন দ্যাট কেস? কি হবে? দ্য অ্যাকশন দ্যাট টুক প্লেস, সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড দ্য অ্যাকশন দ্যাট ওয়াজ টেকিং প্লেস, সেটা হচ্ছে গিয়ে কোন টেন্সে? সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতকালে যদি একই সময়ে দুইটা কাজ ঘটে, একটা ঘটলো কিন্তু আর একটা ঘটতেছিল, সেক্ষেত্রে যেটা ঘটলো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং যেটা ঘটতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এগুলাকে সলভ করার চেষ্টা করবো, দেখি পারি কিনা। যদি আমি সিম্পল সেন্টেন্স লিখি, দেখেন, ইউ কল্ড মি ফুল স্টপ, সরি, at the same time কমা দিয়ে I was sleeping, সিম্পল সেন্টেন্স। এবার আসুন কম্পাউন্ড সেন্টেন্সে। আমি বললাম ইউ কল্ড মি, ঠিক আছে, সেমিকোলন দিয়ে at the same time কমা দিয়ে I was sleeping। আপনি যদি বলেন কমপ্লেক্স সেন্টেন্সে when you called me কমা I was sleeping। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? জি দাদা। হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। এখন আমরা একটা মজার সূত্র আবিষ্কার করব। I was sleeping, you called me. আপনি যেভাবে মন চায় সেভাবে লিখতে পারবেন যদি আপনি স্ট্রাকচারালি ঠিক থাকেন। আপনি যদি বলেন, আপনি কোনটা বলবেন? বলেন 1 2 3 কোনটা খেলে চেঞ্জটা করবেন? বলি একটু আমাকে বলেন, আমি ঠিক করে দেব, সমস্যা নেই, বলেন। 3 নাম্বারটা। হ্যালো, নাম্বারটা ওকে, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে শোন ভাই, এখানে তো when you called me এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর I was sleepingটাকে বানিয়েছেন আপনি মেইন ক্লজ। আমি যদি মেইন ক্লজটাকে আগে নিয়ে আসি, I was sleeping when you called me, কোনো সমস্যা নেই ভাই, রাইট? ইভেন আপনাদের শিখিয়েছিলাম কি যে অ্যাডভার্ব ক্লজ চাইলে মূল ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে। যেমন আমি যদি বলি I কমা when you called me কমা was sleeping, এটাও রাইট, কোনো ভুল নাই, সবকিছু রাইট এখানে যা করবেন আপনি, ঠিক আছে? এই জন্যই ক্লজটাকে পড়াই আমি, দেখেছেন? এবার বুঝতে পেরেছেন আমি বিষয়টা? যদি বলি স্যার ইউ কল মি হোয়াইল আই ওয়াজ স্লিপিং, সেটাও রাইট। আপনি যদি বলেন যে ভাই আমি অ্যাকশন 1টাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাবো, অ্যাকশন 2টাকে অ্যাডভার্ব ক্লজ বানাবো, সেটাও রাইট, কোনো সমস্যা নাই, কোনো না নাই। মুদ্রা কথা হলো স্ট্রাকচারালি আপনি ঠিক আছেন কিনা, যে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখা দরকার, আমি রাখছি, আমার একটা অ্যাডভার্ব ক্লজ বানানো দরকার, আমি বানাইছি, আর দুইটাকে একই সময়ে ঘটতেছে বুঝাইতে হবে, বুঝাইছি, শেষ, কথা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এখন যেইভাবে মন চায় আপনি রাইট, ওকে, বুঝতে পারলাম? দাদা 5 নাম্বার সেন্টেন্সটা কি কম্পাউন্ড? কেন কম্পাউন্ড হবে ভাই একটু বলেন? এখানে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছেন আপনি? ও আই এম সরি, আমি ওই প্রথমেই হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি। আচ্ছা, এখন ধরেন আমি একটা 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 জিনিস বানাই, দেখি পারি কিনা, চলেন। ধরেন আমি বললাম যে অ্যাকশন 01 যেই সময়ে ঘটলো, টুক প্লেস, ওই সময়ে অ্যাকশন বাস কি ভালো, ওই সময়েও অ্যাকশন 2 ঘটলো, তাহলে বলেন তো অ্যাকশন 1টা কোন টেন্সে হবে? সবাই বলেন দেখি বুদ্ধি করে একটু। প্রেজেন্ট ইনডেফিনিট। গ্রামার পড়ার পর এখন আপনার কাছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট মনে হচ্ছে না? ক্লাস করতেছেন না ওদের মধ্যেখানে অ্যান্সার দিচ্ছেন? বলেন সত্যি করে। হ্যাঁ, ক্লাস করছেন? সুন্দর করে বুঝে অ্যান্সার করবেন। তাহলে অ্যাকশন 1টা যে টুক প্লেস, ঘটলো বলি, এটা কোন টেন্স হবে বলেন? পাস্ট ইনডিফিনিট। ওই একই সময় আমি যদি বলি অ্যাকশন 2 এটাও টুক প্লেস, এটাও ঘটলো, এটা কোন টেন্সে বলেন? পাস্ট ইনডিফিনিট। এবার একটা মজার জিনিস বলি, আমি যদি বলি অ্যাকশন 3, এটার নাম দিলাম অ্যাকশন 3, এবার বলতে হবে আমি যদি বলি যে ইট ওয়াজ টেকিং প্লেস, এটা ঘটতেছিল, সেক্ষেত্রে এটা কোন টেন্স হবে ওই একই সময়? Past continuous. পাস্ট কন্টিনিউয়াস। Past perfect continuous. ওরে বাবা, সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না?
পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি এই অ্যাকশন 1 2 3 ওই সময়ে আর একটা অ্যাকশন এটাও ঘটতেছিল, তাহলে বলেন তো এটাও কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি, ভালো করে ব্যাপারটা বুঝেন, আমি যদি বলি এই অ্যাকশন 4 যখন ঘটতেছিল তখন অ্যাকশন 5 আপনার ঘটলো, টুক প্লেস, তাহলে কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট। Brilliant. এইভাবে আপনি যত মন চায় তত অ্যাকশন আনতে পারেন, কোনো সমস্যা নাই। মাথায় রাখতে হবে সবগুলো অ্যাকশন একই সময়ে ঘটলো কিংবা ঘটতেছিল হতে হবে, আগে পরে হলে কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে একই সময়ে কোনো কিছু ঘটলো বা ঘটতেছিল তখন ইনডিফিনিট বা কন্টিনিউয়াস কাজে লাগাবেন। যেমন ধরেন আমি যদি বলি গতকাল রাত 10টা বাজে আমার ভাই বাসায় আসলো, পাস্ট ইনডিফিনিট। ওই সময় আমি ঘুমাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। ওই সময় আমার ভাই ডাইক্কা তুললো, পাস্ট ইনডিফিনিট। ওই সময় আমি আমার ভাইয়ের উপর খুব বিরক্ত হইলাম, পাস্ট ইনডিফিনিট। ওই সময় আমি আমার ভাইকে গালিগালাজ করতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু বলি নাই যে আগে পরে হয়েছে, আমি বলছি একই সময় সবকিছু হয়েছে। ভাই বাসায় এসে আমাকে ডাক দিয়ে ওই সময় ছকে চলে ফেলছে, আমি গালিগালাজ করছি। যতক্ষণ পর্যন্ত একই সময় বুঝাবেন। কিংবা আমি যদি বলি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং ওই একই সময়ে বাংলাদেশ অনেক বড় একটা অর্থনৈতিক ড্রাইভ করে, ওই একই সময়ে নারীর মুক্তি সাধন হয়, ওই একই সময়ে এইটা হইতেছিল, ওই একই সময় ওইটা হইতেছিল, ওই একই সময় ওইটা। যতক্ষণ পর্যন্ত আপনি একই সময় বুঝাবেন, আপনার কাজ হইতেছে ঘটলো বললে পাস্ট ইনডিফিনিট আর ঘটতেছিল বলে পাস্ট কন্টিনিউয়াস, যতক্ষণ পর্যন্ত সে বলবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি দাদা। বুঝতে পারছি। এখন প্রবলেমটা হবে কোথায় গিয়ে? প্রবলেমটা হবে, হ্যাঁ কি বললেন বলেন। দাদা ওই আমার হচ্ছে মার্ক করার যে সেন্টেন্স গুলো আছে না, একজন বললো যে মানে ওয়েন দিয়ে আমরা যেটা লিখলাম এটা যদি ওয়াইল দিয়ে আমরা বলেন লিখি, এক্ষেত্রে ওয়াইলটা এই যেটা কন্টিনিউয়াস আছে পাস্ট কি যেটা ওয়েন আছে ওটা বসানো যাবে। একজন বলছে তো ওয়াইল বসানো যাবে, আপনি বলছেন যে যাবে, এক্ষেত্রে ওয়াইল কি আমরা ওয়েন যে ক্লজে বসবে ওই ক্লজেই বসবে? এখন আমি যতটুকু জানি যে আপনারা এই জিনিসটা জানেন যে হোয়েন যখন কন্টিনিউয়াস সেন্স দেয় আমরা হোয়েনটা প্রেফার করি না, আমরা হোয়াইলটা প্রেফার করি। এটা এমসিকিউ গ্রামারে আপনারা সেই ইন্টারমিডিয়েট পাস করার পরেই পড়ে ফেলছেন। এই আলোচনাগুলো আমরা সেখানে করি না, বুঝতে পারছেন ভাই? ওকে, আমরা যতটুকু জানি যে আপনারা এই বিষয়গুলো জানেন। যেমন আপনারা ছোটবেলায় পড়েছেন ক্লিপস্টোফেলে যে ভবিষ্যৎকালের নিয়ার ফিউচার বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়, যে প্রেসিডেন্ট ইজ কামিং নেক্সট উইক, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট আসতেছে, ইট ইজ কামিং বলা হয়। এগুলো আমরা আসলে আলোচনায় আনি না ভাই, এগুলো হচ্ছে এমসিকিউ গ্রামার ডিসকাশন, এগুলো আপনারা জানেন, ওগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই। এখানকার 95% স্টুডেন্ট জানে যে হোয়েন দিয়ে যখন কন্টিনিউয়াস কিছু বোঝায় তখন আসলে হোয়াইল ইউজ করলে ভালো হয়, ঠিক আছে? কিন্তু হোয়েন যাবে না এটা কিন্তু বলা যাবে না। এগুলো নিয়ে আসলে আমাদের কোনো বলার কিছু নেই, এগুলো আপনারা সবাই জানেন ভাই, ঠিক আছে? কি বলছি বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, সো ওই আলোচনাগুলোতে আমরা যাব না, আসলে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গাতে। এখন ওগুলো পড়তে গেলে আপনাদেরকে ওই যে পড়াতে হবে আবার সেই ইগুলা কি বলে, সেই তথাকথিত সেই ডেফিনেশন গুলো পড়াতে হবে, ঠিক আছে? কি পড়াতে হবে? এটা হলে এটা হয়, ওইটা হলে ওটা হয়, ঠিক আছে? অতীতকালে কোনো একটি কাজ অনেকক্ষণ ধরিয়া শুরু হইয়া অনেকক্ষণ ধরিয়া চলতেছিল, এটা হলে এই টেন্স হয়, ওটা হলে ওই টেন্স হয়। ওই জিনিসের দিন সব মরে গেছে। আপনাদের সবচেয়ে বড় ফান্ডামেন্টাল প্রবলেমটা হচ্ছে ইউ গাইস থিঙ্ক দ্যাট গ্রামারটা হচ্ছে 100% রিজিড, যে এটা আমাকে এইভাবেই লিখতে হবে। এটা হলো সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের ইংলিশে, ঠিক আছে? আপনি যদি নিয়মটা প্রশ্ন তুলেছেন যে হোয়াইল দিয়ে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে হোয়াইল দিয়ে, কিন্তু আপনি যদি বলেন যে না আমি হোয়াইল দিয়ে লিখবো না, আমি হোয়েন দিয়ে লিখবো, যে হোয়েন আই ওয়াজ স্লিপিং ইউ কল মি, এটাও রাইট। এটা যদি কেউ কাটতে পারে তাহলে আমার নাম পাল্টায় দেবো, যান রেকর্ড করা থাকলো ক্লাস, যদি সে সলিড ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে? কারণ হোয়েন এবং হোয়াইল দুইটা একই জিনিস বোঝায়, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে গিয়ে সাধারণত হোয়াইলটা পছন্দ হয়, মানে ভালো লাগে, কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা ভুল, এরকম বলা উচিত না। যদি অক্সফোর্ডও বলে ভুল, আমি তা বলবো না স্যার এটা ভুল বলা যাবে না, ঠিক বলা যাবে, ঠিক আছে? কারণ গ্রামারটা হচ্ছে কি টাইম টু টাইম চেঞ্জ হয়, 500 বছর আগের গ্রামার এখনকার গ্রামার এক না। সেটা বুঝতে পেরেছেন কি বলেছি? জি দাদা, বুঝতে পারছি। এখন এই পর্যন্ত যে আলোচনাগুলো করতেছি সিকোয়েন্সিং এর, এখানে গিয়ে কিন্তু কোথাও আমরা বলি নাই যে কোনো একটা কাজ আগে পরে হয়েছে। এখানে কিন্তু আমি যেটা বলেছি সবগুলা কাজ একই সময় হবে, কিন্তু যদি এমন হয়ে যায় যে না কোনো একটা কাজ আগে এবং কোনো একটা কাজ পরে এইটা হয়ে যায়, তাহলে কি হবে?
এবার আমরা এইটাকে দেখবো, দেখেন কি হবে। ধরেন আমি বললাম যে দুইটা অ্যাকশন ঘটলো, অ্যাকশন 1 অ্যাকশন 2। আমি মনে করেন বললাম যে ভাই অ্যাকশন 1টা ঘটলো কি আর্লিয়ার, আগে ঘটলো, আর অ্যাকশন 2টা ঘটলো কি লেটার, এটা হচ্ছে পরে ঘটলো। একটা আগে ঘটলো, একটা পরে ঘটলো, ঠিক আছে। এই যে আপনারা ছোটবেলা থেকে পড়ে এসেছেন, ঠিক আছে, আপনারা পড়ে এসেছেন কি, সরি আমি একটু ভুল করে ফেলছি, একটা জিনিস আলোচনা না করে আলোচনা। তাহলে এখন আমি যদি বলি অতীতকালে অ্যাকশন 1 ঘটলো, এটাকে আমি পাস্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করলাম। ওই সময়ে আরেকটা কাজ ঘটলো, ওইটাও পাস্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করলাম। ওই সময় কোন একটা কাজ চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস। ওই সময় কোন একটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট। কোন একটা কাজ চলমান, পাস্ট কন্টিনিউয়াস। এই জিনিস সারা জীবন চলতে পারে। এই বিষয় নিয়ে কোনো কনফিউশন আমাদের কাছে আছে? আর না দাদা, আমাদের কাছে এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। এইবারে যখন কোন একটা কাজ আগে ঘটে, কোন একটা কাজ পরে ঘটে, আপনি কিন্তু জানেন যে আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরেরটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। এটা আমরা জানি। অডিওগুলো অফ রাখুন। তো আগেরটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। বইয়ে পড়েছি আমরা, এটা বলার মতো কিছু নাই। সেই কমন এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কি, যে দা পেশেন্ট হ্যাড ডাইড ফুল স্টপ। আর সেই কমন এক্সাম্পলটা কি, যে দা ডক্টর কেম। এই যে আপনারা মনে করেন এই বাক্যটা পড়েছেন, ঠিক আছে। এই যে এখন এই দেখেন, আমি আপনাদের গ্রামারের এই লিমিটেশনটা কোথায় দেখেন। এখন আপনি যদি বলেন যে শুন ভাই, আমরা তো এখন এখানে জানি যে একটা আগে একটা পরে এটা লেখার দরকার নেই। এখন আপনি যদি বলেন শুন ভাই, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে প্রকাশ করবো কিভাবে, কারণ আপনি তো সারা জীবন ভর দেখে আসছেন যে ওইটা হইতেছে আপনার কি হয়, ই দিয়ে প্রকাশ করতে হয়, বিফোর বা আফটার দিয়ে প্রকাশ করতে হয়। আপনি সারা জীবন ভর দেখে আসছেন এটা, ঠিক আছে। এই যে দেখেন আমি এটাকে প্রকাশ করবো কিভাবে, আমি বলবো এটাকে এইভাবে যে দা পেশেন্ট হ্যাড ডাইড ফুল স্টপ দিয়ে, লেটার পরবর্তীতে কমা দিয়ে, দা ডক্টর কেম। এই দেখেন আমি কিন্তু সিম্পল সেন্টেন্সে প্রকাশ করলাম। সো মূল থিওরিটা হচ্ছে আগেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন আপনি এটাকে সিম্পল দিয়ে প্রকাশ করেন, আর কম্পাউন্ড দিয়ে প্রকাশ করেন, আর কমপ্লেক্স দিয়ে প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। যদি আপনি যদি কমপ্লেক্স দিয়ে প্রকাশ করেন তাহলে কি হবে, দা পেশেন্ট, সরি আমি যদি বলি যে একটু দাঁড়ান, আমি যদি বলি যে আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড কমা দিয়ে দা ডক্টর কেম। এই দেখেন এখানে কিন্তু আমি আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ আগে নিয়েছি, মেইন ক্লজটাকে পরে এনেছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। এখন আপনার মাথায় প্রশ্ন আসবে কি রে ভাই, সারা জীবন মতো শিখলাম যে আফটার থাকলে প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সুমন ভাই এটা কি করলো? সুমন ভাই কিছুই করে নাই, সুমন ভাই ওই কথাকেই মেনে চলে লিখেছে। কারণ আপনি শিখেছেন এইভাবে, দা ডক্টর কেম আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড, আপনি এটা পড়ছেন। কিন্তু এখানে কি, এখানে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার অ্যাডভার্ব ক্লজ, এই যেটা অ্যাডভার্ব ক্লজ। এখন আমরা কি জানি যে অ্যাডভার্ব ক্লজ মেইন ক্লজের আগেও বসতে পারে, মেইন ক্লজের পরেও বসতে পারে, মেইন ক্লজের শেষে গিয়েও বসতে পারে। যেমন কি হতে পারে, আমি যদি বলি যে দা ডক্টর কমা দিয়ে আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড কমা দিয়ে কেম, এই সেন্টেন্সটা 100% রাইট। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ ইউ, বাংলাদেশের কোনো বইয়ে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোনো বইয়ে আপনি এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা পাবেন না। পেলে আমাকে দেখান। এটা পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে পত্রিকাতে গিয়ে। এখন সমস্যা হলো আপনি সারা জীবন পড়েই তো আসছেন যে আফটার থাকলে আগেরটা ওই টেন্স, পরেরটা ওই টেন্স, কিন্তু আপনাকে তো শেখানো হয় নাই যে আফটার যুক্ত এই ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ, এটা 3 জায়গায় বসতে পারে। মাথায় ঢুকছে ব্যাপারটা এবার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কোশ্চেন করেছেন যে দাদা, আমার কোশ্চেন ছিল যে আমরা যদি ইউজ করি তাহলে হোয়াইল কি হোয়েনের জায়গায় বসবে নাকি অন্য ক্লজে বসবে? আচ্ছা, গুড কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, শোনেন আমি বলি আপনাকে। মনে করেন আপনি বললেন যে হোয়েন আই ওয়াজ স্লিপিং, ঠিক আছে, উনি যেটা বললেন আর কি, হ্যাঁ, যে ইউ কল্ড মি। এই যে এখন উনি যে বলতেছে ভাই আমাকে তো আরেকজন যিনি ক্লাসে দেখছেন উনি বললো যে এখানে হোয়াইল হবে, তাই আমি ওনাকে বলেছি যে এটা ভুলও বলা যাবে না, কারেক্ট বা ঠিকও বলা যাবে না, কারণ এখানে হোয়াইলটা হচ্ছে গিয়ে
প্রেফার করা হয়, কিন্তু হোয়েন লেখা যাবে না এরকম বলার কোনো কারণ নাই, দুইটা এখানে রাইট। ঠিক আছে, ওকে। রাইটিং এ গিয়ে গ্রামারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, রাইটিং এ কোনো গ্রামারের কোনো লিমিটেশনস নাই, গ্রামারটা তখন আপনার দ্বারা নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা কিন্তু একটা মজার সূত্র আবিষ্কার করলাম যে আমাদের আগের নলেজ থেকে যে অতীতকালে দুইটা কাজ ঘটে, সেক্ষেত্রে আগেরটা হচ্ছে গিয়ে কি পাস্ট পারফেক্ট, আর এখানে আমি একটা ইনসার্টে গিয়ে আমি হচ্ছে একটা মানে আগে পরে বোঝানোর জন্য একটা সাইন দেব, এবং পরের কাজটা হচ্ছে গিয়ে কি পাস্ট ইনডিফিনিট। এখানে কিন্তু বাক্যটা ভাবে লিখবেন বুঝাই না, আমি বলছি যেটা আগে ঘটবে সেটা পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটাতে কারো কোনো কোশ্চেন আছে কি, বলতে পারবেন কারো কোনো কোশ্চেন আছে? না দাদা। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন না থাকে, এবার একটা মজার কোশ্চেন আমরা দাঁড় করাবো, দেখি পারি কিনা। চলেন আমি যদি বলি, ভালো করে ব্যাপারটা বুঝেন, আমি যদি আপনাকে এখন একটা শুভঙ্করের ফাঁকি দেখাই, যে এই যে যেটা পরে ঘটলো পাস্ট ইনডিফিনিট, আমি যদি বলি ওই সময়ে আরো একটা কাজ ঘটলো, মানে সেকেন্ড অ্যাকশনটা যখন ঘটলো ওই সময়ে আরো একটা কাজ ঘটলো, তাহলে ওইটাও কোন টেন্স হবে বলেন? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি ওই সময়ে আরেকটা কাজ চলমান ছিল, ওটাও তাহলে কোন টেন্স হবে বলেন বুদ্ধি করে? পাস্ট কন্টিনিউয়াস। Past continuous। এইটা কিন্তু সারা জীবন ভর এইভাবে চলতে পারে, তাই না? পারে না ভাই, বলেন তো? জি স্যার। এখন তাহলে আমি যদি বলি যে ভাই পাস্ট পারফেক্ট যেটা আগে ঘটলো ওই একই সময়ে আর একটা কাজ ঘটলো, তাহলে ওইটাও কোন টেন্স বলেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট। আমি কিন্তু চলতে ছিল বলি নাই, ঠিক আছে? কথাটা ভালো করে খেয়াল করবেন। পাস্ট